নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। নিয়মিতভাবে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার লেহ লাদাখ ভ্রমণের অভিজ্ঞতা। আপনাদের অনেক ভ্রমণ কাহিনী পড়ে আমি শুনিয়েছি। এটাই আমার প্রথম ভিডিও। সেজন্য ভিডিওর কোয়ালিটি হয়তো খুব একটা ভালো নয়। তাই নিজ গুণে আমার এই অক্ষম প্রচেষ্টা ক্ষমা করবেন। 12ই আগস্ট সোমবার নুব্রা থেকে বেরিয়ে পড়লাম। পথ অত্যন্ত দুরূহ, দুর্গম। নুব্রা থেকে প্যাংগংয়ের দূরত্ব এই পথে 157 কিলোমিটার। না হলে আবার খারদুংলা পেরিয়ে 267 কিলোমিটার 267 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আমাদের। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে শায়ক রিভার, শায়ক নদী। শায়ক নদীর জল দিনে দিনে পুষ্ট হচ্ছে হিমবাহ গলা জলে। অজস্র ঝর্ণা হিমবাহ গলা জল এনে ফেলছে শায়কের বুকে। বেলা যত বাড়বে রোদ পড়ে এই জলও তত বাড়বে। তখন বন্ধ হয়ে যাবে এই পথ। 50 কিলোমিটার পথ শায়ককে পাশে রেখে চলা। তাই ড্রাইভার সাহেবের তাড়ায় সকাল 7টাতে ব্রেকফাস্ট না করে শুধুমাত্র চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে পড়লাম আমরা। পথ কিছুটা ভালো, কিছুটা খারাপ, এইভাবেই চলেছে। পাশে পাশে চলেছে শায়ক। নদীর জল উঠে গিয়েছে রাস্তায়। আরেকটু বেলা বাড়লে কোনটা রাস্তা আর কোনটা নদী সেটা বোঝা মুশকিল হয়ে যাবে। অসম্ভব দুলছে গাড়িটা, তার সঙ্গে দুলছে আমার ক্যামেরা। সেই জন্য এত দুলুনি আসছে। এবড়ো খেবড়ো পথ ধরে চলেছে। সঙ্গে ভয় জল বেড়ে গিয়ে রাস্তা এতটা না বন্ধ হয়ে যায় যাতে গাড়ি চলতেই না পারে। প্যাংগংয়ে দেখা হয়েছিল এক অ্যাডভেঞ্চারাস বাইক আরোহীর সঙ্গে। তিনি বলেছিলেন শায়ক পেরোনোর সময় জল তার হাঁটুর কাছে চলে গিয়েছিল। তাকে কোনো ক্রমে এই রাস্তা পেরিয়ে মেকানিক ডেকে বাইক সারাতে হয়েছে। নদী আর রাস্তা এখানে সমান। এটা যাচ্ছেই পুরোপুরি রিভার বেডের ওপর দিয়ে। এইখানে কোনো রাস্তাই নেই।
নদী খাতের ওপর দিয়ে চলেছে, এই একটু রাস্তার চিহ্ন পাওয়া গেল। আবার পাওয়া গেল ভালো রাস্তা, স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। কিন্তু কপাল মন্দ, যেইভাবে রাস্তা ভালো হয়েছে আবার আমাদের কপালে শায়ক নদী রাস্তাকে ধুয়ে মুছে দুর্গম করে দিয়েছে। ব্রেকফাস্ট করা হয়নি কারোরই, অত্যন্ত খিদে পেয়েছিল। কিন্তু ড্রাইভার সাহেব এই 50 কিলোমিটার পথ অতিক্রম না করে দাঁড়াতে কিছুতেই রাজি নন। তাই প্রায় 11টার সময় আমরা এসে পৌঁছালাম শায়ক নদীর ধারে একটি ছোট্ট রেস্টুরেন্টে। সেখানে এই ভিডিওটি তুলেছি আমি। এই রেস্টুরেন্টে বসে সঙ্গে থাকা চিড়ের পোলাও খেয়ে নিলাম আমরা, সঙ্গে চা। চা আর পোলাও খেয়ে আবার রওনা দেব আমরা। এইবার ভালো রাস্তা। ওহ, স্বস্তি নিঃশ্বাস ফেলা গেল। এখনো 100 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। ভালো রাস্তায় দুধারের দৃশ্য উপভোগ করতে করতে চলেছি। সঙ্গে চলেছে এই ছোট্ট নালাটি। এর কোনো নাম নেই, হিমবাহ গলা জলে সৃষ্টি হয়েছে এটি। পুষ্ট করছে গিয়ে শায়ককে।
পাহাড় পর্বত পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম প্যাংগং লেকে। 157 কিলোমিটারের জার্নি, এসে পৌঁছালাম প্রায় 1:30টার সময়। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট ঘর বাড়ি, একটু পরেই থামবো আমরা সেখানে আজকে থাকা তাঁবুতে। পথে যেতে যেতে একটি জায়গায় দাঁড়িয়ে আমরা দেখে নিলাম পাহাড় ঘেরা প্যাংগং লেককে। এই রাস্তা ধরে আবার যাব গিয়ে লেকের ধারের তাঁবুতে। চলুন তাহলে বাসে উঠে আমাদের গন্তব্যে পৌঁছানো যাক। এই লেকের ধারে আমরা থাকবো তাঁবুতে। আগে কখনো তাঁবুতে থাকিনি, তাই ভীষণ উত্তেজনা হচ্ছিল। এইটি আমাদের তাঁবু। আসুন তাঁবুর ভিতরটা আপনাদের একটু দেখাই। শ্রীময়ী ভিতর থেকে চেন খুলে দিচ্ছে। শ্রীময়ী খুব খুশি হয়েছে ওর পাশ বালিশ একটা পেয়ে, কারণ পুরো লে লাদাখ ট্রিপে একমাত্র এই তাঁবুতেই একটা পাশ বালিশ পাওয়া গিয়েছিল। তাঁবুতে 2টি বেড। একটি মাত্র আলোর ব্যবস্থা চলবে। এই আলোটি জ্বলবে রাত 11টা পর্যন্ত, কারণ এখানে যা কিছু সবই সৌরশক্তিতে চলে। তাঁবুর বাথরুম। তাঁবুর সামনে থেকে দেখা প্যাংগং লেকের দৃশ্য। এখানে কটেজ রয়েছে আর তাঁবু রয়েছে। দূরে পাহাড়ের মাথায় বরফ জমেছে। ওই বরফ গলা জলই নলের সাহায্যে এসে পৌঁছায় আমাদের তাঁবুতে। অত্যন্ত ঠান্ডা জল, সেজন্য একমাত্র সকালবেলায় গরম জল পাওয়া যাবে। সেই জল উনুনে গরম করে বালতি করে সাপ্লাই করা হয়েছিল আমাদের, তবে সহজে পাওয়া যায়নি সে জল। অনেক বলার পর পাওয়া গিয়েছিল। তাঁবুতে পৌঁছানোর পরে 2:30 নাগাদ লাঞ্চ সারলাম। লাঞ্চে আজকে ছিল ডিমের তরকারি, আলু ভাজা, কপি আলুর তরকারি, ডাল। এই ট্যুরে বেশিরভাগই ডিম আর মাংস। মাছ খেয়েছি কদাচিৎ, কারণ লে লাদাখে
মাছ খাবো এরকম ভাবনাটা বড্ডই অস্বাভাবিক। তবে লেতে পাওয়া যায় চালানি মাছ, অর্থাৎ বরফ দিয়ে নিয়ে আসা মাছ। সেই মাছ আমরা দুদিন অবশ্য খেয়েছি। বিকেলে গেলাম লেকের ধারে। এখানে গাছপালা অত্যন্ত বিরল, তাই অক্সিজেনের অভাব খুব। জনপ্রাণী দেখা যায় না প্রায়। কয়েকটি মাত্র পাখি দেখেছিলাম, একটু আগে সেগুলো দেখলেন। প্যাংগংয়ের তীরে এসে লাফালাফি নাচানাচি করা একদমই নিষিদ্ধ, কারণ অক্সিজেনের লেভেল এখানে অত্যন্ত কম। স্বচ্ছ জলে তলার নুড়ি পাথরগুলো দেখা যাচ্ছে। প্যাংগং পৃথিবীর উচ্চতম নোনা জলের হ্রদ। প্যাংগংয়ের জল নোনা। তীরে নানা অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। তার মধ্যে একটি হলো ইয়াকে চড়ে ঘুরে বেড়ানো। দাম কিন্তু অসম্ভব, 500 টাকা লাগবে। এই সেই জায়গাটি যেখানে থ্রি ইডিয়টসের শেষ দৃশ্যের শুটিং হয়েছিল। এরকম চেয়ার পাতা আছে, মোটর বাইক রাখা আছে, ছবি তুলতে পারেন। একজন ছবি তুললে চেয়ারে বসে বা মোটর বাইকে বসে 50 টাকা চার্জ পড়বে। প্যাংগংয়ে এলাম, আর একটু সিনেমাটিক ভিডিও তুলব না? প্রচণ্ড হাওয়া। রোদ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাও কমতে থাকলো হু হু করে। আর না, এইবার ফিরে চলেছি আমাদের ট্রাভেলারের উদ্দেশ্যে। প্যাংগং ভারতবর্ষের স্বচ্ছতম লেক, দূষণমুক্ত। তাই প্যাংগংয়ের কাছাকাছি কোনো গাড়ি রাখতে দেয় না। প্রায় 500 মিটার দূরে থাকে গাড়ি। প্যাংগং লেকে বোটিংয়েরও কোনো ব্যবস্থা নেই। প্যাংগং লেকের জল ছোঁয়া যায়, কিন্তু লেকে নামা যায় না। পরদিন আকাশে মেঘের ঘনঘটা।
যত মেঘ করবে উষ্ণতা তত কমবে। মেঘগুলো সরাসরি পাহাড়ের মাথায় ঠেকে তুষার কণায় পরিণত হয়ে যাচ্ছে, বরফের পরিমাণ বাড়ছে। মেঘ রাজ্যের ছবি আপনাদের দেখাচ্ছে। রাত্রেবেলা প্যাংগংয়ে একটি অসাধারণ দৃশ্য দেখেছিলাম। দেখছি যে অজস্র আলোকবিন্দু ছুটে চলেছে। প্রথমে ভেবেছিলাম উড়োজাহাজ, কিন্তু এত কাছাকাছি আর এত পরপর জিজ্ঞাসা করতে বলল ওগুলো মুভিং স্টার। প্যাংগং থেকে নক্ষত্র বেগে নক্ষত্রদের ছুটে চলা দেখা যায়। অজস্র দেখেছি, কিন্তু আমার ফোনটি এত ভালো নয় যে সেই দৃশ্য আপনাদের দেখাবো। আমাদের আরও বলা হয়েছিল রাত 11টার পরে যখন সমস্ত আলো নিভে যাবে তখন আকাশগঙ্গা, মিল্কি ওয়ে, অর্থাৎ আমরা যে ছায়াপথে আছি সেই ছায়াপথের সুস্পষ্ট ছবি দেখা যাবে। সমস্ত কিছু অন্ধকার হয়ে যাওয়ার পরে তাঁবু থেকে বেরোতে আমার সাহস হয়নি। প্রথমে ভেবেছিলাম খুবই অ্যাডভেঞ্চারাস হবে তাঁবুতে থাকা, কিন্তু রাত যত বাড়লো দেখলাম তাঁবুতে থাকতে ভয়ই লাগছে। মনে হচ্ছে এত অসুরক্ষিত জায়গা, যদিও ভয়ের কিছু নেই, কারোরই কোনো ক্ষতি হয়নি, সবাই নিরাপদেই ছিলেন। পরের দিন যাওয়ার কথা ছিল সোমরেরি লেক, প্যাংগং থেকে আরও 160 কিলোমিটার দূরে। সেখান থেকে যাব লেতে। কিন্তু এত ধকল গিয়েছে শরীরের ওপর দিয়ে এই কদিনে, রোজই 200 কিলোমিটার করে যাওয়া, 200 কিলোমিটার করে ফিরে আসা, আর শরীর নিতে পারছিল না। তাই আগের দিন রাত্রে সবাই মিলে সিদ্ধান্ত করা হলো, না আর সোমরেরি নয়, ফিরে যাই লেতে। সেখানে একদিন বিশ্রাম নিয়ে ফিরতে হবে মানালিতে, না ভুল বললাম, কেলংয়ে। তাই লেকের পাশ দিয়ে একটুক্ষণ গাড়ি চালিয়ে লেকটা দেখালেন। লেকটা বিশাল বড় লেক। গাড়ি চালিয়ে বেশ কিছুটা এসে আমরা দেখলাম। এই লেকের 3 ভাগের 1 ভাগ ভারতবর্ষে, 2 ভাগ চীনে। বিদায় প্যাংগং, আমি জানি না আর কখনো তোমার কাছে আসতে পারবো কি না, কারণ তোমার কাছে আসার জন্য অত্যন্ত শারীরিক দক্ষতা এবং ক্ষমতার প্রয়োজন হয়। তারপরে তো আর্থিক ব্যাপারটা রয়েছেই। গাড়ি থেকে তোলা প্যাংগংয়ের দৃশ্য। যদিও বলেছিলাম যে প্যাংগংয়ের বুকে একটাও গাছপালা নেই, আশেপাশেও নেই, সেজন্য অক্সিজেন লেভেল খুব কম। আমাদের মধ্যে 2 জন অসুস্থ হয়ে পড়েছিলেন। দুজনেই সিনিয়র সিটিজেন, তাদেরকে অক্সিজেন দিতে হয়েছিল। এই যে এই দুজনকে অক্সিজেন দিতে হয়েছিল। তবে আমার আর শ্রীময়ীর অক্সিজেন লেভেল কম হয়নি। আমার ছিল 87, শ্রীময়ীর ছিল 92। আগেও বলেছি, সারা ভ্রমণে আমরা অক্সিজেনের অভাবে ভুগিনি। আমরা ভুগেছিলাম পেট খারাপের রোগে। তাই পারলে আগে থেকে কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পেট খারাপ প্রতিরোধক কোনো ওষুধ যদি পান তাহলে তা খাওয়া শুরু করবেন। বাকি উচ্চতাজনিত যে সমস্ত অসুবিধা হবে সে কথাও ডাক্তারবাবুর সাথে আলোচনা করে নেবেন। এই সিলিন্ডারটি গাড়িতে তোলা হয়েছিল সবার সমবেত চাঁদায়। সিলিন্ডারটির দাম 2500 টাকা। আমরা সবাই 100 টাকা করে ভাগে দিয়েছিলাম। প্যাংগংয়ের ধারে বসা পসরা।
প্যাংগংয়ের ধারে থাকা অ্যাক্টিভিটির মধ্যে ইয়কে চড়া আর দূরে দেখা যাচ্ছে ঘোড়ায় চড়া। প্যাংগং থেকে ফেরার পথে রাস্তায় দেখা দিল এক পাল ইয়াক, তবে এগুলি গৃহপালিত। সঙ্গে রাখাল এদেরকে এই মাঠে চড়াতে এনেছে। আরেকটি জিনিস দেখেছিলাম, ছোট্ট ছোট মারমট। ডাক্তার মাফ করবেন, ড্রাইভার সাহেব বলেছিলেন এগুলোকে মারমাট বলে, আর অনেক কাকু বললেন এগুলোকে নাকি ভোঁদর বলে। চেষ্টা করেছিলাম ছবি তুলতে, দেখাচ্ছি আপনাদের। এই রকমই সবুজ তৃণভূমিতে থাকে মারমটেরা। একটু জলও রয়েছে, তৃণভূমি এবং জলাভূমি। তবে আমার ক্যামেরায় তাদের ছবি আমি তুলতে পারিনি। আবার শুরু হলো পথ চলা। প্যাংগং থেকে লেতে পৌঁছবো। এই রাস্তা 122 কিলোমিটার। রাস্তা ভালো, তাই প্রকৃতির শোভা অবলোকন করতে করতে চলেছি। এই রকমই জলাভূমিতে থাকে মারমটেরা, চড়ে বেড়ায় ইয়াক। অসম্ভব রোদ আর সুতীব্র নীল আকাশ। পথে দেখা হয়ে গেল এক মেষ পালকের সঙ্গে। এক পাল ছাগল আর ভেড়া নিয়ে তিনি চলেছেন। এক ঝলক ছবি তুলতেই পেরেছিলাম, আর কিছু না। পথে একবার ঢুকলাম হসপিটালে। আমরা সবাই জানি লে লাদাখ হলো ইউনিয়ন টেরিটরি। এখানে আয়ুষ্মান আরোগ্য মন্দির রয়েছে। আমাদের যেমন রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, যেখানে 2 টাকার টিকিটে চিকিৎসা, ঔষধ সব পাওয়া যায়। এখানেও আয়ুষ্মান মন্দিরে 10 টাকার টিকিট কাটতে হয়। এখানে ড্রাইভার সাহেব এনেছিলেন, কারণ আগের দিন গাড়ি পরিষ্কার করতে গিয়ে গাড়িতে লোহায় তার হাত কেটে গিয়েছিল। উনি টিটেনাস ইঞ্জেকশন নিলেন, আর আমাদের ট্যুর অপারেটর হঠাৎ করে প্যাংগংয়ের ঠান্ডা লেগে সর্দিতে ভুগছিলেন। উনি নিলেন 5 দিনের ওষুধ। ইমার্জেন্সিতে দেখালেন। কয়েক মিনিট লাগলো, কারণ ঝকঝকে সুন্দর এই আরোগ্য মন্দিরে ভিড়ও তেমন নেই, তাই কাজ হয়ে গেল সহজেই। আবার চলা পথ, লের পথে চলেছি। সামনে পড়বে ছাংলা পাস। অল্প অল্প সবুজের আভাস চোখে পড়ছে। যেখানে যেখানে নদী বয়ে গিয়েছে তারই আশেপাশে কিছুটা সবুজ দেখা যায়। পথে ফুটে আছে বেগুনি, হলুদ, লাল রঙের অজস্র ঘাস ফুল। তার শোভা অতুলনীয়। অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছেন, কিন্তু আমাদের পৌঁছতে হবে লে শহরে। তাই ড্রাইভার সাহেব আমাদের দাঁড়িয়ে ছবি তোলার অনুমতি দিলেন না। তার দায়িত্ব আমাদের লেতে পৌঁছে দেওয়া। ছাংলা পাশে ওঠার ঠিক আগে একটি রেস্টুরেন্টে দাঁড়িয়ে একটু হাত পা ছাড়িয়ে নেওয়া গেল। সঙ্গে 1 প্যাকেট বিস্কুট কিনে নেওয়া গেল। চা তো আমরা খাই না। কিছু লজেন্সও রাখলাম। বাইক আরোহীরা দাঁড়িয়ে আছেন, পাশ পেরোবেন। সারা লে লাদাখের পথে এদের সঙ্গে দেখা হয়েছে অজস্রবার। ছাংলা পাস পার হব, উঠে পড়েছি অনেকটা।
ওপর থেকে দেখা যাচ্ছে নিচে পিঁপড়ের মতো লাগছে গাড়িগুলো। ওগুলো মিলিটারি ট্রাক। $17,688 ফুট উঁচু ছাংলা পাস। আমরা উঠে গেছি অনেকটা। আমরা দলের লোকজন আছি মোট 3টে গাড়িতে। 2টো ট্রাভেলার আর একটি ইনোভা গাড়ি। হঠাৎ এই দূর থেকেই ড্রাইভার সাহেব কিছু দেখে থেমে গেলেন। কিছু লোকজন জড়ো হয়েছে এবং একটি গাড়ি উল্টে গিয়েছে। দেখে ড্রাইভার সাহেব বোধহয় চিনতে পেরেছিলেন ওটি আমাদেরই দলের গাড়ি, কারণ এই 3টে গাড়ি পরপর পাশাপাশি যাচ্ছিল। দেখতে পেয়ে ড্রাইভার সাহেব ওই সরু রাস্তা আবার পিছু ফিরে কিছুটা গাড়ি ঘুরিয়ে নেমে এলেন সেই গাড়ির কাছে। গাড়ির কাছাকাছি আসতে দেখা গেল সত্যিই ওটি আমাদের সেই ইনোভা গাড়িটি। তাতে রয়েছে আমাদের সহযাত্রী 5 জন। গাড়িটি উল্টে গিয়েছে। দেখেই বুকের মধ্যে হাতুড়ি পিটতে শুরু করলো। কিছুটা কাছে আসার পর দেখলাম সহযাত্রীরা উঠে দাঁড়িয়েছেন এবং এসে গেছেন তাদের সাহায্য করতে অসংখ্য সেনা। সারা লে লাদাখে অসংখ্য সেনা ছাউনি। এই গাড়িটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ একজন খবর দিয়েছিলেন সেখানে। এসে গিয়েছিলেন 4 গাড়ি ভর্তি সেনাবাহিনীর লোক। এসে তারা উদ্ধার কার্য শুরু করেছিল। গাড়িটি উল্টে গিয়েছিল একপাশে। 2 জন মহিলা আরোহী ছিলেন পিছনে। তাঁরা গাড়ির মধ্যে আটকা পড়েছিলেন। সেনাবাহিনী এসে আগে উদ্ধার করলেন মহিলাদের। তখন এমন অবস্থা যে সেই অবস্থার ভিডিও তুলব এমন মানসিকতা নেই। তাই কথাটা বললাম আপনাদের। 5 সহযাত্রীরা অত্যন্ত আতঙ্কগ্রস্ত, আমরাও। তাদের মধ্যে 3 জন পুরুষ যাত্রীর খুব একটা বেশি কিছু লাগেনি। 2 মহিলারই অত্যন্ত ব্যথা লেগেছে মাথায় এবং বুকে, পিঠে। আমাদেরকে পরামর্শ দেওয়া হলো দ্রুত ছাংলায় পৌঁছে মেডিকেল এইড নিতে। ছাংলা টপে পৌঁছে গিয়েছি। সেই সহযাত্রীদের নিয়ে ট্যুর অপারেটর গিয়েছিলেন, সঙ্গে আমরাও গিয়েছিলাম ডাক্তারখানায়। সেখানে কিছু প্রাথমিক চিকিৎসার পরে বলা হয়েছিল নিচে গিয়ে ভালো করে চেক আপ করিয়ে নিতে। প্রাথমিক কিছু ওষুধ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারা অত্যন্ত আতঙ্কগ্রস্ত। ওই ছোটো গাড়িতে তারা আর যাননি। আমাদেরই সঙ্গে ভাগাভাগি করে ট্রাভেলারে চললেন তারা। আমরাও আতঙ্কগ্রস্ত। পরবর্তী প্রায় 70 কিলোমিটার রাস্তা আমরা চুপ, কোনো কথা বললাম না। দুপুর 3টে নাগাদ এসে পৌঁছালাম লেতে। আমাদের আগের হোটেলেই উঠলাম। হোটেলের প্রাঙ্গণে থাকা আপেল গাছ। সহযাত্রীরা মোটামুটি সুস্থ আছেন। তাদেরকে এইবার নিয়ে যাওয়া হবে প্রাথমিক চিকিৎসার জন্য। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের লে লাদাখ ভ্রমণের পর্বটি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মূলত গল্প পাঠ করে থাকি আমার চ্যানেলে। সেটাই আমার চ্যানেলের প্রধান বিষয়বস্তু। যেহেতু আমি ভ্রমণ কাহিনী ভালোবাসি, তাই আমার ভ্রমণ কাহিনী আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। ভালো লাগলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর ভালো ভালো গল্প শুনবেন।
আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।